আমাদের দেশে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে সাধারণ মানুষ সেবা পেতে কিন্তু প্রচণ্ড রকমের হ্যারাসমেন্টের শিকার হয়, প্রচণ্ড কষ্ট হয় তাদের। সাধারণ মানুষ আমরা যারা আছি তারা সরকারি অফিস আদালতগুলো থেকে যে কোনো স্বাভাবিক সেবা পেতে গেলে নানান রকমের হ্যারাসমেন্ট হতে হয়। মানে একদম ধরেন সব ঠিকঠাক আছে, আপনি কিন্তু তাদের বডি মানে ফেস এক্সপ্রেশন দিয়েও আপনি অসন্তুষ্ট থাকবে। তারা যে আপনার সাথে যে ফেস এক্সপ্রেশন নিয়ে কথা বলবে, আপনাকে একটা কোশ্চেন করলেন সেটার আনসার দিবে, ওইখানেও কিন্তু আপনি অসন্তুষ্টতা প্রকাশ পায় তাদের, বা আপনি নিজে অসন্তুষ্ট হবেন তাদের দিয়ে। তো এই জায়গাগুলো থেকে ঠিক করার জন্য কোনো পদক্ষেপ না নিলে এই দেশের মানুষ আসলে স্বস্তি পাবে না। স্বস্তি আপনাকে দিয়ে আপনার সাথে আমরা চলাফেরা করি কাদের সাথে? আপনার সমমনা মানুষদের সাথে আপনি কিন্তু চলাফেরা করেন। আপনি যার সাথে চলাফেরা করলে আপনার ভালো লাগে, কথাবার্তায় আপনি একটা কথা বলে সে বুঝতে পারে, তার কথাটা আপনি সহজেই বুঝতে পারেন। এই সমমনা না হইলে কিন্তু একজন আরেকজনের সাথে চলাফেরা করতে পারে না। তো সরকারি অফিসগুলোতে আসলে চলাফেরাটার মধ্যে একটা কমফোর্ট ফিল থাকতে হয়। আমি একজনের সাথে চলাফেরা করে কমফোর্ট ফিল, এখানে কিন্তু অর্থনৈতিক কোনো স্বার্থ কাজ করে না। তো তেমনিভাবে সরকারি অফিস আদালতগুলোতে যেরকম আমরা সাধারণ মানুষ কোনো একটা সেবার জন্য গেলে তাদের কাছ থেকে যেই রেসপন্সটা পাই, রিপ্লাইটা পাই, ফেস এক্সপ্রেশনে আমাদের রিপ্লাইটা দেয়, যেভাবে কথাবার্তায় কোনো কোঅপারেট নাই, কোনো একটা কোশ্চেন করলে জিজ্ঞাসা থাকলে এটার উত্তর দিতে চায় না সহজে। এই জায়গাগুলো আসলে সংশোধন না হওয়া পর্যন্ত আমরা সভ্যতায় ভালো মানে মানুষ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ নাই। যে সভ্য জাতি হিসেবে আমরা নিজে থেকে দাবি করব, সভ্য মানুষ হিসেবে আমরা শিক্ষিত দাবি করি, কিন্তু সভ্যতার দিক দিয়ে তো আমরা কিন্তু মানে আসলে মানুষ হিসেবে বেড়ে উঠতে পারি নাই। আপনার সরকারি অফিস আদালতে সেবা পেতে হলে আপনাকে একটা নিউজ রেফারেন্স বারবার বলতে হয়। একটা নিউজ কিন্তু হয়েছে আজকে 1-1.5 বছর অথবা 2 বছর সর্বোচ্চ হবে, যে সময় টিভি নিউজটা আপনি ইউটিউবে চেক করে দেখবেন। শিরোনামটা ছিল এরকম: 72% লোক সাধারণ মানুষদেরকে সেবা পেতে, সরকারি সেবা পেতে 72% মানুষকে ঘুষ বাণিজ্যের মাধ্যমে যেতে হয়। ঘুষ বাণিজ্যের চ্যানেল বা ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে তারা সরকারি সেবাটা পেয়ে থাকে 72% লোক এদেশের। আর বাদ বাকি থাকে কত শতাংশ? 28%। ওই 28% কারা হয়? রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কর্মচারী গিয়ে পরিচয় দিলে ওইখান থেকে স্বাভাবিক সেবাটা পেতে পারে। সাংবাদিক, কি হয় আমি আবার রিপিট করি, হয় রাজনীতিবিদ হইতে হবে আপনাকে, আর না হয় আপনার সরকারি কর্মকর্তা হইতে হবে, অথবা সাংবাদিক। এই 2-3টা শ্রেণী সহ আর আনুষঙ্গিক হচ্ছে আপনার ধরেন আপনার কোনো একটা রিলেটিভ সরকারি কর্মকর্তা কর্মচারী ভালো একটা পজিশন আছে, ওনাদেরকে দিয়ে ফোন দিয়ে এই 3-4টা শ্রেণীর ছাড়া বাদবাকি লোকদের কিন্তু সরকারি সেবাটা পেতে ঘুষ বাণিজ্যের মাধ্যমে যেতে হয়, অথবা নানান রকমের হ্যারাসমেন্ট পেরেশানির মাধ্যমে পেরেশানি পোহাইতে লম্বা সময় নিয়ে মানে একদম মানে যতটুকু পেরেশানি হইলে আপনার ভিতরে এই দেশে বসবাস করতে ইচ্ছে করবে না, ঠিক ততটুকু হ্যারাসমেন্ট হওয়ার পরে আপনি ওই সেবাটা আমরা পেয়ে থাকি। তো এগুলোর সমাধানের জন্য আসলে কে কাজ করতে যাবে, কারা করতে যাবে? যতক্ষণ না পর্যন্ত আপনি যদি ধরেন সাধারণ একটা মানুষ, আপনার সাথে পরিচয় আছে, আপনার কোনো একটা রিলেটিভ আছে আপনার ভালো পজিশনে, বা যে ডিপার্টমেন্টে গেছেন সেই ডিপার্টমেন্টে হইতে পারে বা অন্য ডিপার্টমেন্টেরও, তো তখন যদি ওনাকে রেফারেন্স দিয়ে যদি যান তখন হয়তো কাজটা আপনার একটু আসান হবে, কাজটা করে আসতে একটু সহজ হবে। তাছাড়া কিন্তু আসলে কোনোভাবেই মানে সরকারি সেবাতে স্যাটিসফাই নাই দেশের। আপনারা সাধারণলি একটা মানে শুধুমাত্র জরিপ করেন এদেশের মানুষদের যে সরকারি সেবা নিয়ে এদেশের মানুষ কতটুকু স্যাটিসফাই। সরকারি অফিস আদালতগুলোতে গিয়ে সাধারণ যে সেবাটা পায় সেই সেবাটাতে সরকারি কর্মকর্তা কর্মচারী, ইভেন সরকারি অফিস আদালতের পিয়ন থেকে শুরু করে একদম সর্বোচ্চ মাপের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের উপর স্যাটিসফাই কিনা, কত সংখ্যা মানুষ সত্যিকার অর্থে স্যাটিসফাই থাকে। এর মাঝে এটার জন্য আমি সত্যিকার অর্থে যে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারী আছে 100% ঢালাওভাবে তাদের সবাইকে দোষারোপ করি না, এই কারণে আমাদের এক স্যারকে বলছিল আমাদের কলেজে যে তাদেরকে আমরা এই কলেজটার মধ্যে গরু ভর্তি করাই নাই। স্যারকে এটা বুঝাইতে চাইছিল যে আমরা যখন কলেজে ভর্তি হই কম্পারেটিভলি মানে যেই সার্টিফিকেট বা ফর্ম ফিল আপ করেছি সেটার জিপিএ কম্পারেটিভলি একটু বেশি দেখে ভর্তি করাইছে। এর চেয়ে তুলনামূলকভাবে যাদের জিপিএ কম ছিল, মেরিট কম ছিল, তাদেরকে তো ভর্তি করাইতে পারে নাই। তো
তো যোগ্যতা সম্পন্ন লোকে যে একটা স্কেল আছে ভর্তির জন্য কতটুকু জিপিএ লাগবে ওই স্কেল মেপেই তো ভর্তি করাইছি। তো এখানে এসে তোরা পড়াশোনা করস না কেন? এখানে এসে তোরা পড়াশোনাটা যতটুকু তোরা মেধা আছে সেই মেধা অনুযায়ী কিন্তু তোরা পড়াশোনা করস না, মেধাটুকু কাজ লাগাস না। তো এটা কারণ কি হচ্ছে জানোস নি? এটা আমরা মানে একটা গরু যেমন গোয়াল ঘরে রাখলে যেমন সে মানে গরু হিসেবে বেড়ে ওঠে যায়, যেরকম থাকার কথা তোরা এখানে এই গোয়াল ঘরটার মধ্যে তখন স্যার এই প্রতিষ্ঠানটাকে গোয়াল ঘরের সাথে তুলনা করছিল যে এটাতেই গেটের ভিতর ঢুকার পরে তারা গরু হয়েছে, এর আগে তোর গরু ছিলি না। এই গেটটার ভিতরে পা দেওয়ার পর থেকেই তোদের মেধাগুলা মানে কাজে লাগানো চিন্তা ভাবনাটা কমে গেছে। তো এটা বুঝাইছিল। তো আমি এটাকে কোন এই রেফারেন্স মানে উদাহরণটা কেন টানলাম যে আসলে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী এখন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা সবাই যে খারাপ ব্যাপারটা এমন না, আসলে পরিবেশটা তাদেরকে বাধ্য করে যে মানে প্রশাসনিকভাবে যে একাডেমিক বা যে ব্যবস্থাপনা আছে আমাদের করাপ্টেড হয়ে গেছে, সেই ব্যবস্থাপনার কারণে অনেক ভালো ভালো মানুষও তাদের মানে ওই সুন্দর সেবাটা দিতে ইচ্ছা থাকলেও তারা দিতে পারে না নানান কারণে, সেটা বিস্তর আলোচনা। তো আমি সবাইকে ডালাভাবে মানে তাদের দোষারোপ করি না, সেটা মানে আমাদের সিস্টেমটা হচ্ছে করাপ্টেড। সিস্টেমটা করাপ্টেডের কারণে অনেক ভালো মানুষ, অনেক ভালো মেন্টালিটির মানুষ ওইখানে গিয়ে কিন্তু ওই যে আমাদের স্যার বলছিল যে তোরা এখানে ঢুকার পরে গরু হইছস, ঠিক তেমন এই কাজটা ওইখানেও হয়। প্রতিষ্ঠানগুলোতে তারা জয়েনিং করার পরে পরিবেশ পরিস্থিতি নানান কারণে তারা বাধ্য হয় আমাদের সাথে সাধারণ মানুষের সাথে মিসবিহেভ করার। তো এই সিস্টেমটাকে বদলানো আগ পর্যন্ত আমাদের এই দেশের মানুষ কিন্তু স্বস্তি পাবে না যে এই দেশে বসবাস করি, এই দেশে থাকি, মানে এই দেশকে নিয়ে প্রাউড ফিল করার জন্য কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু তৈরি হবে না। এটার জন্য কি করতে হবে সেটাও ভিন্ন আলাপ, কিন্তু আমাদের দেশে সরকারি অফিস আদালত থেকে সাধারণ সেবাটুকু পেতে গেলে কিন্তু সত্যিকার অর্থে একদম ইচ্ছা করে না আর এই দেশটাতে যে বসবাস মানুষ করি, এই দেশটাতে সত্যি মানে সরকারি একদম একটা সরকারি অফিস আদালতে যার কোনো কাজ থাকে সেই একমাত্র বুঝতে পারে যে কি পরিমাণ কষ্টকর তাদের কাছ থেকে আমার নিজের বাবার অ্যাকাউন্টের টাকা আমি উঠাইতে যাব, আমি নমিনি, তারপরও আমার টাকাটা দিবে না, কত রকমের ঝামেলা করে। একদম জ্বলন্ত একটা উদাহরণ দেই আমার নিজের সাথে, আজকের ঘটনা, গতকালের ঘটনার কথা বলি। আজকে হচ্ছে 10 তারিখ, এপ্রিলের 10 তারিখ 2025 সাল। গতকাল ব্যাংকে গেছিলাম, চেক বইয়ে আসতে 5-6 মাস আগে চেক বই জমা দিছি। চেক বই গতকাল গেলাম চেক করতে, তারা চেক পর্যন্ত করবে যে ওই সিরিয়ালটার জন্য আমি কোথায় দাঁড়াবো, কী লেনদেন, তারা ওইটা নিয়ে কথা বলতে চায় না। তো তারপরে সকালে গেলাম, তখন খুব ব্যস্ততা মানে এমন এক এক্সপ্রেশন দেখছে, তখন বের হয়ে আসতে হয়েছে, চলে আসছে। আসার পরে দুপুরে গেলাম, আবার দুপুরে ওই প্রথম যখন সিরিয়ালে একজনের সাথে কথা বলা, একজন কর্মচারীর সাথে, তখন বললো কয় আপনি ইয়া নিয়ে আসেন, কী বলে সিরিয়াল ধরে আসেন, বা আরও আনুষঙ্গিক কথাবার্তা বলতেছে, কথা বডি এক্সপ্রেশন ফেস এক্সপ্রেশন ভালো লাগে নাই, তখন চলে আসছি। পরে আবার ম্যানেজার স্যারের রুমে গেলাম, ম্যানেজার স্যারের রুমের কাছে স্লিপটা দেখাইছি যে আমি যে অ্যাপ্লাই করছি, আমাকে এই রিসিপ্টটা দিছে, এই রিসিপ্টটা ম্যানেজার স্যারকে দেখালাম। ম্যানেজার বললো আপনি পিছনে সিগনেচার নিয়ে আসেন আপনার বাবার, অথচ আমার কিন্তু উপরে কিন্তু সিগনেচার ছিল, যে একটা পেজ থাকে ওই পরে সিগনেচার ছিল। উনি বললো পিছনে সিগনেচার নিয়ে আসেন। তো সিগনেচার নিয়ে রীতিমতো দুপুরের দিকে গেলাম, 2:30 না 3টার দিকে গেলাম, আর 3টার আগে। পরে গিয়ে যখন যে কাউন্টার থাকে, যা এটা দায়িত্বে থাকে চেক বই আসছে কিনা চেক করার জন্য, রীতিমতো গেলাম, দেওয়ার পর বলতেছে আপনার চেক বই আসে নাই। তাইলে আমি যে সকাল থেকে নিয়ে সকালে গেলাম সিরিয়াল, ওইখানে তার অসন্তোষজনক যে অ্যাটিটিউড দেখলাম ওইখানে, সেই কারণে এসে বললাম ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজার বললো পিছনে সিগনেচার নিয়ে আসলাম। তখন তো ম্যানেজারে একটু বলে দিতে পারে যে আমার চেক বই আসছে কি আসে না, বা এটা তো দিবে কি দিবে না। আমাদের ওনার কাছে গেছি সার্ভিসটা পাওয়ার জন্য, তাইলে আমি এই যে সারাদিন নষ্ট করলাম শুধুমাত্র এতটুকু। সারাদিনের অর্জনটা কী ছিল আমার গতকালের? সারাদিন তারা পিছনে ঘুরে অর্জনটা হয়েছে এতটুকু যে আমি জানতে পারলাম যে আমার চেক বইটা আসে নাই। তো না আসলে আমার জন্য করণীয় কি সেটাও কিন্তু জিজ্ঞেস করলাম, তারা কিন্তু কিছু বলে নাই। যে যেটার জন্য চেক বই চেক করা, চেক বই আসছে কিনা, এই যে ডেস্ক আছে সেই ডেস্কে, তা সে তো আমার থেকে মানে কোনো রকম সহায়তা করে নাই যে তথ্য দিয়ে। আমি জিজ্ঞেস করতেছি কী করণীয়, তাই সে আমাকে কোনো কথা বলতে রাজি না, এরকম এক্সপ্রেশন দেখাচ্ছে, চলে আসছে। তো দেখেন সারাদিনের অর্জনটা কী হয়েছে, চেক বই আসে না আজকে 5 মাস ধরে। আমার কী করণীয়, কী করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে, কিছু কোনো তথ্যই কিন্তু দেয় নাই। তো না দিলে আজকে গতকাল গেল এভাবে। তো আজকে কি হয়েছে, আজকে গিয়ে যে টেবিল থেকে ডেস্ক থেকে মানে অসহযোগিতামূলক আচরণ করছে, তো তার কাছে যাওয়ার আগে আজকে আমার এক মামাকে ফোন দিছি। আমার মামা সম্পর্কে এইভাবে, মামা যাক ওই ব্যাখ্যা যাচ্ছি না, সম্পর্কে আমার মামা হয়, উনি
সে ঠিক এই ব্যাংকের ম্যানেজার ছিল এই ব্রাঞ্চের মধ্যে, ওনার ট্রান্সফার হয়ে অন্য ব্রাঞ্চে চলে গেছে। তো মামাকে ফোন দিলাম সকালবেলা ফোন দিয়ে মামাকে বললাম, মামা এই অবস্থা, যে কী মানে কী করণীয় বা আমাকে একটু হেল্প করেন। পরে মামা বললো, তুমি গিয়ে ডেস্কে গিয়ে আমাকে একটা ফোন দিও, কথা বলবো। ফোন দিছি, তো মামা এইভাবে বলে দিছে। তো যথারীতি আজকে 11:30টার দিকে, 11টা অথবা 11:30টার দিকে ওই ডেস্কে গেলাম, গিয়ে তো মামাকে ফোন দিয়ে বললাম কথা বলার জন্য ওই ডেস্কের লোককে। তো ওই ডেস্কের লোক কথা বলতে চায় না, উনি সদ্য এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য ব্রাঞ্চে চলে গেছে। ব্যাংকের ম্যানেজার ছিল ওই ব্রাঞ্চে। তো উনি ওই ম্যানেজার মামার সাথেও কথা বলতে সে অপারক, সে কথা বলতে চায় না। পরে মামা বললো যে তুমি অন্য আরেকটা ডেস্ক আছে, ওনার কাছে যাও। তো পরে ওনার কাছে গেলাম, ওনার সাথে উনি কথা বলার পরে ওনার সাথে কথা বলে বিষয়টা ওনাকে জানানোর পরে ওই কর্মকর্তা ওনাকে তখন বললো যে কাজটা করে দেওয়ার জন্য। তো করে দেওয়ার পর উনি বলার পর গিয়ে তার যে ফেস এক্সপ্রেশন ছিল তখন গিয়া মানে স্বাভাবিক হয়েছে। তার তখন ফেস এক্সপ্রেশন যেটা, তার ভাবনা চিন্তাও না, তখন একটু নমনীয়তার জায়গাতে আসছে, যেটা সাধারণ মানুষ যেই সার্ভিসটা পাওয়ার কথা ছিল সেই নমনীয় চেহারাটা তখন পাইছি। একজন ম্যানেজার, আমার যে কোনো কপাল ভাগ্যগুণে আমি আমার এই মামা এই ব্যাংকের ম্যানেজার, বা মানে এটা আমার কপাল ভাগ্যগুণে আমার এই মামাকে পাইছি বিদায় আমি আজকে এই সেবাটা পাইতে পারছি এভাবে। অথচ মামা বলে দেওয়ার সাথে সাথে আমি কি করতে হবে, যে প্রসেসটা উনি করছে, উনি চাইলে কিন্তু, আমি যেহেতু নমিনি, আমার আইডি কার্ড আছে, উনি চাইলে কিন্তু এই জিনিসটা উনি আমাকে এই হেল্পটা করতে পারে, এতটুকু সাপোর্ট আমাকে দিতে পারে। আমার বাবার অ্যাকাউন্ট, আমি নমিনি, আমার আইডি কার্ড আছে, উনি আমাকে এই এতটুকু সহযোগিতা যদি করার জন্য, আমি আরেকজনকে মানে এদের যে ঠাকুর থাকে, আপনার ঠাকুরই বলা যায়, ঠাকুর হয়, রাজনীতিবিদ হইতে হবে না, এই ব্যাংকের বা অফিসের সরকারি অফিসগুলোর বড় ধরনের কোনো আত্মীয় স্বজন চাকরি বাকরিতে থাকলে তাদেরকে দিয়ে ফোন দিতে হবে, না সাংবাদিক হইতে হবে, আর না হয় কী করতে হবে, কোনো রিলেটিভ হইতে হবে। সেই ধরনের লোক ছাড়া কিন্তু স্বাভাবিক সেবাটাও পাওয়ার এই দেশের খুব কম। ভাগ্যগুণী যদি এমন 2-1 মামা থাকে, চাচা জ্যাঠা, কোনো না কোনোভাবে আপনার যদি অতি কপাল ভালো হয়ে থাকে, এই ধরনের হয়তো আপনার রিলেটিভ আপনার থাকতে পারে। তো ওই মামার কারণে আজকে সহজে জিনিসটা পাইতে পারছি। কিন্তু এটা যদি না হইতাম, তার সাথে কথা বলাটাই আমার কিন্তু কালকে সারাদিন অর্জন কিন্তু আমার একটা চেক বই আসে না, এতটুকু। আর বাইরে কিন্তু চেক বই আসবে না, আসলে কীভাবে টাকাটা আমি উঠাইতে পারবো, আমার সেই পর্যন্ত কিন্তু সেই এতটুকু কিন্তু আনসার দেয় নাই, যে আমার চেক বই আসে না, আমি টাকাটা তুলবো কীভাবে। সে কিন্তু একটা কথাও পরামর্শ দেয় না, একটা কথাও বলে না আমার সাথে, যে আমি চেক বইটা কীভাবে উঠাইতে পারলে আমার জন্য সহজ হবে। এই ধরনের অন্তত এটা তো বলে দিতে পারে, আপনি এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যান, আপনার চেক বইটা পাবেন, বা আপনার টাকা চেক বই আসার আগ পর্যন্ত এইভাবে টাকা তুলতে পারবেন। সে কিন্তু কোনো উত্তরই দেয় নাই। তো বলেন, এই দেশের মানুষের কাছ থেকে স্বাভাবিক সেবাটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কোন প্রসেসের মধ্যে আসলে সম্ভব? কোনোভাবেই সম্ভব না, মনে হয় না। কারণ দীর্ঘদিন ধরে এতটুকু বয়স পর্যন্ত যেটা দেখে আসছি, আসলে আমাদের দেশের মানুষের আসলে শুধুমাত্র তাদের সাথে কথা বলে হলাম, তাদের এগেনস্টে দোষারোপ করে লাভ নাই। আমরা সবাই কেউ প্রত্যক্ষভাবে জড়িত এই দেশের করাপ্টেড হওয়ার পিছনে, করাপশনের সর্বোচ্চ মাত্রায় চলে যাওয়ার পেছনে সবাই আমরা দায়ী। কেউ প্রত্যক্ষও দায়ী, কেউ পরোক্ষভাবে দায়ী। এবং যারা সরাসরি এখন যাদের বিরুদ্ধে আমি অভিযোগ, আমি কিন্তু ঢালাওভাবে বলি না যে তারাই মানে সব পুরোটা সিস্টেমের জন্য তারা আজকে এসে দায়ী। এটা কিন্তু দীর্ঘদিন আগের সংগ্রামের মানে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কিন্তু এই করাপশনটা ধীরে বাইরে ধীরে ধীরে আস্তে আস্তে আজকে এই পর্যায়ে করাপশনে এই পর্যন্ত আসছে। তো এগুলো থেকে সমাধানের জন্য আসলে আপনার সবারই মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ মানে অ্যাটিটিউড, সৌহার্দ্যপূর্ণ আপনার মানে অ্যাক্টিভিটি, মানে অংশগ্রহণ, পার্টিসিপেট থাকতে হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে মানে শুধুমাত্র সিস্টেমের কারণেই আসলে আমরা সঠিক না। এ বাংলাদেশের একটা উগ্র উচ্ছৃঙ্খল জীবনযাপন করা ছেলে যখন সিঙ্গাপুরের মতো দেশে যায় তার কাজের জন্য, প্রফেশন কাজের জন্য, সে কি এই উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, এত অনিয়মতান্ত্রিক জীবনযাপন করা ছেলেটাই কিন্তু সিঙ্গাপুর গিয়ে কিন্তু কলা একটা খাওয়ার পরে কলার খোসাটা কিন্তু পকেটে নিয়ে ঘুরে, বাদাম একটা খোসা সে খাওয়ার পরে পকেটে নিয়ে ঘুরে কোথায় মানে সেফলি ডাস্টবিনে ফেলার জন্য। তো দেখেন ওইখানে কেন করে এত সুন্দর চলাফেরাটা, এত উগ্র চলাফেরা, অনিয়মতান্ত্রিক চলাফেরা করা ছেলেটাই ওইখানে কেন শৃঙ্খল হয়ে যায়।
ওই সিস্টেমটা তারা সুন্দর করে সাজানো, এমনভাবে সিস্টেম করা সাজানো যে কেউ যদি অন্যায় অপরাধ করে সে পানিশমেন্ট অটোমেটিকলি পেয়ে যাবে। সিস্টেম করা পানিশমেন্টের ব্যবস্থাটা তাদের স্বচ্ছ, বিচার ব্যবস্থাপনাটা তাদের স্বচ্ছ হওয়ার কারণে সকল মানুষ অটোমেটিকলি একদম কম্পিউটারাইজের মতো আপনি অটোমেটিকলি আপনার একটা কলা খোসা আপনি যেখানে সেখানে ফেলবেন না। কারণ আপনি যদি কোনো কারণে ফেলেন এটার জন্য শাস্তিটা আপনার কেউ আসতে হবে না, কারণ কোনো সুযোগ নাই। আপনি অটোমেটিকলি এমন একটা সিস্টেম করা যে আপনার এগেনস্টে কিন্তু আপনার ফেসের এগেনস্টে, আপনার আইডি কার্ডের এগেনস্টে আপনার পানিশমেন্ট হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। তো আসলে আরেকটা কথা যেটা গ্যাপ পড়ে গেছে সেটা হচ্ছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সবাই আমরা দায়ী এই দেশটা ধ্বংস করার জন্য। এই দেশের মানে সিস্টেম নষ্ট হওয়ার পিছনে, করাপ্টেড হওয়ার পিছনে সবাই আমরা দায়ী, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। পরোক্ষভাবে কোনটা জানেন? পরোক্ষভাবে হচ্ছে ধরেন আপনার একটা যে কোনো ওয়ার্ড মেম্বার নির্বাচন হবে বা স্কুল কলেজের একটা কমিটি হবে, সেই নির্বাচনে আপনার আমার ব্যক্তিগত একদম প্র্যাকটিক্যাল যেটা আমার নিজের চোখের দেখা আমার নিজে ফেস করা সেটা বলি। ধরেন আপনার গার্লস স্কুলে একটা নির্বাচন হবে, মানে ম্যানেজিং কমিটি যেটা হয়, মানে একটা ম্যানেজিং কমিটি হয় স্কুল কলেজগুলোতে। তো ওই কলেজগুলোতে ম্যানেজিং কমিটির একটা 2007-এর ঘটনা বলি, যেটা আমার বাবা ওইখানে একটা অংশগ্রহণ করেছিল কমিটিতে। তখন ওইখানে বেশ কয়েকজন ক্যান্ডিডেট ছিল। ওই ক্যান্ডিডেটের মধ্যে দেখলাম প্রতিটা ঘরে ঘরে গিয়া একটা লিফলেট, ছোটো লিফলেট দেওয়ার জন্য প্রতিটা ঘরে ঘরে গিয়েছি। যাওয়ার একটা পর্যায়ে দেওয়া শেষ নির্বাচনের আগের দিনে সে দেখলাম যে একজন ক্যান্ডিডেট ছিল, সে প্রতিটা ঘরে ঘরে টাকা দিয়ে মানে লম্বা একটা এরিয়া সিলেকশন করছে, ওই এরিয়াগুলোতে তারা টাকা দিতেছে, ঘরে ঘরে গিয়ে টাকা দিতেছে। যতটুকু মানে বুঝতে পারছি বা লোকে মুখে শুনেছি বা সেটার কিছু মানে অলিখিত কিছু সত্য থাকে যেগুলো কোনো আসলে ভিডিও ফুটেজ, লিখিত কোনো প্রমাণ আপনার আমার কাছে নাই, কিন্তু ঘটনা সত্য। এরকমভাবে যতটুকু জানি আমরা নির্বাচনের সময় টাকা ঘরে ঘরে পৌঁছানো হয়, এই ধরনের এটা অলিখিতভাবে কিন্তু সবাই জানি কম বেশি। তো উনি টাকা দিছে। তো একটা সময় এসে ওইখান থেকে আমাদের জায়গা থেকেও একটা সিদ্ধান্ত আসছে যে উনি টাকা দিতেছে, তো টাকা ছাড়া আসলে কিছু হবে না। তো ঘর থেকে কেউ কেউ পরামর্শ দিতেছে, তাহলে আপনিও দেন। তো এরকম করে সিদ্ধান্ত আসলে শেষমেশ গিয়ে আমার এই সিদ্ধান্তে যাই নাই যে ঘরে ঘরে এটা মানে টাকা দেবো, এই ধরনের সিদ্ধান্তের যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ একটা গার্লস স্কুলের মতো ম্যানেজিং কমিটিতে এখানে টাকা দিবে, আর এমন একটা লোকের সাথে ক্যান্ডিডেটটা টাকা দিয়ে পাশ করার দরকার ছিল না। তো যাই হোক, তখন কি হয়েছে দেখেন, যেটা বলার উদ্দেশ্য ছিল। তো উনি ধরেন আপনার আমার যে জায়গায় স্কুলটা আছে এখান থেকে 5-7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে ওইখানে ভোটারগুলো হচ্ছে আপনার একদম নিতান্ত সাধারণ মানুষ। যে একটা স্কুলে আপনার একটা ছেলে বা মেয়ে পড়লে সেখানে ক্যান্ডিডেট গেল কারা? স্টুডেন্টদের মা বাপ বা গার্জিয়ান যারা আছে, স্টুডেন্টের গার্জিয়ানরা এক একটা ভোটার। তো ওইখানে ভোটার হলে একটা ভোটার, সে যে ভোটার একটা স্টুডেন্টের বাবা হচ্ছে সে কৃষিকাজ করে অথবা দিনমজুর রিক্সা চালায় বা অন্যান্য আনুষঙ্গিক দিনমজুর, মানে অর্থনৈতিকভাবে সচ্ছল না। ওই লোকটার ঘরে যদি আপনি 1000 টাকা পৌঁছায় দিতে পারেন, আপনাকে ভোটটা দিবে না? আপনাকে কিন্তু ভোটটা এসে দিয়ে যাচ্ছে যে আপনি 1000, এখন ক্যান্ডিডেট এখানে 3 জন বা 4 জন দাঁড়াইছে, মানে যে লোকটা কাছ থেকে 1000 টাকা পেয়েছে, একজন দিনমজুর, একজন কৃষিকাজ করে অথবা দিনমজুর না হোক সে একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসায়ী, সারাদিনে তারও মানে উপার্জনটা 500 টাকার বেশি হয় না। সেই লোকটা যদি 1000 টাকা পায়, সে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে এসে ভোটটা কি তাকে দিবে না? আমরা দিচ্ছি না। মূলত কিন্তু এইভাবে কিন্তু আমরা দায়ী হচ্ছি এই দেশটা করাপ্টেড হওয়ার পিছনে। যে লোকটা সারাদিন এসে যদি কাজ করে সে হয়তো 300-400 টাকা পাইতো তখনকার সময়ে 300 টাকা পাইতো, তার একটা আমরা মজুরি বলি যেটা, সারাদিনের রোজ বা মজুরি, সারাদিনের রোজ হচ্ছে সে একটা মানে হয়তো কাঠমিস্ত্রি বা যে কোনো একটা মিস্ত্রি, যাক মানে পেশাগত কারণে ছোটো করার উদ্দেশ্য কিন্তু কথাগুলো বলা হচ্ছে। অথবা আপনার সচ্ছলভাবেই হোক না কেন, ভালো ব্যবসায়ী হইলেও 1000 টাকা যদি পেয়ে যান, হিসাব করতেছি আমরা কি আমার আজকে সারাদিনের রোজটা চলে, আমি তো পাইয়েই গেছি, আমি ওইখানে গিয়ে একটা ভোট দিয়ে আসতে আমার তো কোনো আপত্তি নেই। তখন গাড়ি ভাড়া ওইখান থেকে যাবে, আজকে সারাদিন সুন্দর একটা শার্ট পরে এসে আমি অংশগ্রহণও করলাম, মানে সারাদিন আমি একটু রিল্যাক্স থাকলাম, সব কিছু মিলিয়ে দেখবো কি চিন্তা করবো আমরা 1000 টাকা পাইছি, 1000 টাকার বিনিময়ে তাকে ভোটটা দিয়ে চলে আসছি। তাহলে আমরা কি এখানে দায়ী না? আমরা একজন যাদেরকে সাধারণ মানুষ বলি, সাধারণ মানুষ এটা পায় না, ওইটা পায় না, হিসাবে পায় না, ওই হিসাবে পায় না, এইগুলোর পিছনে কিন্তু সাধারণ মানুষেরও অংশগ্রহণ আছে। সাধারণ মানুষ কিন্তু আমরা এইভাবে মানে নেতৃত্ব সিলেকশনে গিয়ে আমরা কিন্তু ভুল, এই 1000 টাকা লোভের কারণে কিন্তু আমাদের সমাজটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা মানে একদম মানে অযোগ্য লোকগুলোকে সিলেকশন করে কিন্তু আমাদের দেশটাকে, দেশের যে কাঠামো আছে সেই কাঠামোকে হুমকির মুখে নিয়ে যাচ্ছি।
সবার শেষমেশে একটা কথা বলো, আমাদের সবারই অংশগ্রহণ আছে এই দেশের করাপ্টেড দেশের সিস্টেমটা করাপ্টেড হওয়ার পিছনে। কেউ প্রত্যক্ষ আমরা দায়ী, কেউ পরোক্ষভাবে দায়ী। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে এসে সকল সমস্যার সমাধান করে দেবে ব্যাপারটা না। আপনি আমি তো অংশগ্রহণ করতে হবে এই সমস্যার সমাধানের জন্য। সমস্যাটা সমাধানের জন্য আপনার আমাকে চেষ্টা করতে হবে। আপনি আমি চেষ্টা করতে কতটুকু করবো, আমরা করাপশনের দিকে যাব না। এই চেষ্টাটা আসলে আপনি আমি এই সমাজে এককভাবে 2-1 জন চেষ্টা করে কোনো লাভ নাই। সেটা মোটামুটি একটা সমাজের একটা রাষ্ট্রের 30-40%-এরও চেষ্টা থাকতে হবে, এই সদিচ্ছা থাকতে হবে। আর সদিচ্ছা অনেকে যারা আছে আস্তে আস্তে দীর্ঘদিন স্ট্রাগল করতে 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 একটা সময় এসে হাল ছেড়ে দেয়। তার আশেপাশে কাউকে না পাওয়ার কারণে কোনো একটা ঝামেলা পড়ে যাওয়ার পরে দেখা যায় তার পিছনে এসে তার দাঁড়ানোর মতো এ সমাজের একটা ভালো মানুষও পাওয়া যায় না। একটা ভালো সে ভালো সমাজের একটা ভালো একটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা ঝামেলার মধ্যে যদি পড়ে যায়, সে তার যাদের জন্য এগিয়ে যাদের পক্ষে কাজ করতে যাচ্ছে ভালো করার জন্য, দেখা যাচ্ছে তার মানে এই সমাজের একটা ভালো মানুষও তার পাশে এসে দাঁড়ায় না। আমরা ইভেন আমি নিজেও, এবং কথাগুলো যে বলতেছি মানে এমন ভাবার সুযোগ নেই যে আমি একদম স্বচ্ছ তুলসী পাতা, দুধে দেওয়া তুলসী পাতা আর সবাই অপরাধী, ব্যাপারগুলো এমন না। আমিও ওই সমাজের অংশ। আমার ভিতরে যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো যে অপরাধ প্রবণ যে ছোটোখাটো টেন্ডেন্সি থাকে, এটা আমার ভিতরেও থাকবে। কারণ আমি এই সমাজের ভিতর দিয়েই বড় হয়েছি, এই সমাজের মধ্যেই বড় হয়েছি। তা আমি তো সবগুলো মানে সব জিনিস আমার ভিতরে সব জিনিসের বৈশিষ্ট্যই থাকবে, স্বাভাবিক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।